আমরা এই সেমিস্টারে পলিমার সায়েন্স নামে সাবজেক্ট পড়তেছি একটা, তাই না? এই সেমিস্টারেই তো না? জি স্যার, আমাদের এই সেমিস্টারে। ওখানে ধরো পলিমারের ডেফিনেশন ছিল আর কি। অর্গানিক কম্পাউন্ড, ন্যাচারাল হইতে পারে অথবা সিনথেটিক হইতে পারে, হাই মলিকুলার ওয়েট হবে উইথ রিপিটেটিভ স্ট্রাকচারাল ইউনিটস। এই ধরনের কম্পাউন্ডকে আমরা পলিমার বলতে পারি। দুই ধরনের, ন্যাচারাল বা সিনথেটিক, যদি বেসিক ডিফারেন্স করা হয়। পলিমারের অনেক লম্বা একটা ক্লাসিফিকেশন শিখাইছে না? অনেক বড় একটা ক্লাসিফিকেশন। জি স্যার, স্যার বিভিন্ন টাইপস এর ক্লাসিফিকেশন ছিল, ওভাবে একটা ক্লাসিফিকেশন না স্যার, বিভিন্ন ভাবে কিছু স্যার রিসোর্সের উপর ভিত্তি করে এভাবে আর কি। তো পলিমারের মধ্যে একটা টাইপ, একটা পার্ট হচ্ছে প্লাস্টিক। পলিমার, যে পলিমারের ভিতরে প্লাস্টিসিটি থাকবে তাদেরকে আমরা প্লাস্টিক বলি। তাহলে প্লাস্টিসিটির ডেফিনিশন, প্লাস্টিক আর ইলাস্টিক এই দুইটা জিনিস যদি বোঝা যায় তাহলে প্লাস্টিসিটিটা বোঝা যাবে। প্লাস্টিক মানে হচ্ছে যে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করলে যদি তার প্রিভিয়াস স্টেটে আর ফিরে না আসে তখন আমরা এটাকে বলি প্লাস্টিক। ফোর্স অ্যাপ্লাই করলে যদি একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করা হয় আবার প্রিভিয়াস স্টেটে যদি ফিরে আসে তখন আমরা সেটাকে বলি ইলাস্টিক। তাহলে প্লাস্টিসিটি যখন থাকবে কোনো পলিমারের ভিতরে তখন এই ধরনের পলিমারকে প্লাস্টিক বলা হয়। কোনো হিট বা প্রেসার অ্যাপ্লাই করার ফলে পার্মানেন্ট ভাবে ডিফর্মেশন হয়ে যায় প্লাস্টিক ম্যাটেরিয়ালস গুলোতে। পলিমারের সাথে অ্যাডিটিভ মিক্সড করার ফলে আমরা প্লাস্টিকের একটা ফাইনাল স্ট্রাকচার পাই। তার মানে এটা একটা রিয়াকশন হবে, প্লাস্টিক তৈরি করার জন্য রিয়াকশন হইতে হয়, ডিফারেন্ট টাইপ অফ রিয়াকশন, যেটাকে পলিমারাইজেশন রিয়াকশন বলে। তো ক্লাসিফিকেশন যদি এভাবে বলি যে অরিজিনের উপর ডিপেন্ড করে দুই ধরনের হইতে পারে, ন্যাচারাল বা সিনথেটিক হইতে পারে। পলিমারাইজেশন রিয়াকশনের উপর ডিপেন্ড করে অ্যাডিশনাল পলিমারাইজেশন, কনডেনসেশন পলিমারাইজেশন হইতে পারে। কেমিক্যাল কম্পোজিশনের উপর ডিপেন্ড করে অ্যাক্রিলিক্স, ভিনাইলস এরকম ডিফারেন্ট টাইপস হইতে পারে। স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সেমি ক্রিস্টালাইন বা অ্যামরফাস এই ধরনের স্ট্রাকচার হতে পারে। তো অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে আবার কয়েক ধরনের হতে পারে, ইলাস্টোমার, প্লাস্টিক্স, ফাইবারস, অ্যাডিসিভস, প্লাস্টিসাইজার্স, বাইন্ডার্স, এরকম কিছু হয়। আর টেম্পারেচারের সাথে কিভাবে রিয়াক্ট করবে পলিমার গুলো তার উপর ডিপেন্ড করে দুই ধরনের হয়, মানে বা প্লাস্টিকের দুই ধরনের টাইপস, একটাকে আমরা থার্মোপ্লাস্টিক বলি, আরেকটাকে বলি থার্মোসেটস। তাহলে ইলাস্টোমার কাকে বলবো? ইলাস্টোমার হচ্ছে এক ধরনের পলিমার যাদের ভিতরে ভিস্কো ইলাস্টিসিটি থাকবে। ভিস্কো ইলাস্টিসিটি দুইটা টার্ম, একটা হচ্ছে ভিসকোসিটি আর একটা হচ্ছে ইলাস্টিসিটি। তোমরা ভিসকোসিটি ডেফিনেশন, ইলাস্টিসিটি ডেফিনেশন তো মাত্র বললাম যে একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে, এই লিমিটটাকে আমরা ইলাস্টিসিটি বলি, বা একটা ফ্লো হওয়ার যে টেন্ডেন্সি। তো ভিসকোসিটিটা হচ্ছে ওই যে ফ্লো হওয়ার যে টেন্ডেন্সি। তাহলে একটা হচ্ছে ইলাস্টিক লিমিট আগের পর্যায়ে ফিরে আসবে, আর একটা ভিসকোসিটি হচ্ছে ফ্লো হওয়ার টেন্ডেন্সি। তোমরা ভিসকোসিটি ভিসকোসিটি তোমরা পড়ে আসছিলে এসএসসি বা ইন্টারে, দুই জায়গায় পড়ছো আর কি। ভিসকোসিটি সান্দ্রতা ছিল, মানে একটা সারফেসের উপর থেকে আরেকটা সারফেস যখন মুভ করার ট্রাই করে তখন একটা হচ্ছে যে ফ্রিকশন, সাধারণত সলিড সাবস্টেন্সের ক্ষেত্রে হয়, বা সেমি সলিডের হইতে পারে, লিকুইডও হয়। বাকি লিকুইডের সাথে যে রিয়াকশন হয় একটা সারফেসের উপর থেকে আরেকটা সারফেস মুভ করার যে যে ন্যাচারাল যে ফেনোমেনন, এটাকে ভিসকোসিটি বলে। তাহলে ভিসকোসিটি আর ইলাস্টিসিটি এই দুইটা যখন থাকে কোনো একটা পলিমারের ভিতর তখন আমরা এটাকে ইলাস্টোমার বলি। তো
ইলাস্টোমারের অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইলাস্টোমারের উপর যখন ভালকানাইজিং করা হয় তখন আমরা এই ধরনের ইলাস্টোমারকে রাবার বলি। তো ইলাস্টোমারের ক্ষেত্রে যে রাবার তৈরি হয় বা ইলাস্টোমারের ক্ষেত্রে উইক ইন্টারমলিকুলার ফোর্স থাকে, পাশাপাশি অ্যাটমের মধ্যে বা মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সটা উইক থাকে, এই কারণে এদের ভিসকোসিটি বেশি থাকে। ইয়াংস মডুলাস অ্যান্ড ফেইলিওর স্ট্রেন দুইটাই বেশি থাকে অন্যান্য ম্যাটেরিয়ালসের চাইতে। এই কারণে দেখা যায় যে ওই যে মুভমেন্টটা হইতেছে, বা যেহেতু এরকম একটা ফার্ম কোনো সাবস্টেন্স না রাবারটা, এই কারণে এর ইয়াংস মডুলাসও বেশি আর ফেইলিওর স্ট্রেনও বেশি, ইলাস্টিক ইলাস্টিক হয় অনেক বেশি। ডিফারেন্ট মনোমার গুলা ফর্ম করে করে একটার সাথে একটা লিঙ্ক হয়ে হয়ে পলিমার তৈরি হয়ে, যেমন কার্বন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, সিলিকন থাকতে পারে, এগুলো অ্যাড হয়ে আমরা ডিফারেন্ট টাইপস অফ রাবার পাই। কিছু রাবারের এখানে এক্সাম্পল বলা আছে যে ন্যাচারাল পলি আইসোপ্রিন হইতে পারে, ন্যাচারাল রাবারও হইতে পারে আলাদাভাবে, বা পলি আইসোপ্রিন হইতে পারে, সিনথেটিক পলি আইসোপ্রিন হইতে পারে, পলিবিউটাডাইন এটা এক ধরনের রাবার। এরপরে ইথিলিন প্রোপিলিন মনোমার বা ইথিলিন প্রোপিলিন মনোমার থেকে যে রাবার তৈরি হয় সেটাকে বলে ইথিলিন প্রোপিলিন ডাইইন, তো এটা এক ধরনের রাবার। আবার ইপি ক্লোরোহাইড্রিন ইসিও রাবার বলে, বা পলিঅ্যাক্রিলিক রাবার। আবার দুই ধরনের এসিএম হয়, এভিআর হয়, সিলিকন রাবার হয়। এগুলোকে আমরা এর পরের অংশে আবার দেখবো আর কি, রাবারের ডিটেলস গুলো আর কি, বা এই টাইপস গুলোর বর্ণনা। আরেক ধরনের হচ্ছে যে পলিমারের মধ্যে ফাইবার আছে। ফাইবারের ডেফিনেশন তো তোমরা খুব ভালোভাবে জানো আর কি, এটা একদম বেসিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য, যে যদি উইডথের চাইতে লেন্থ যদি 100 টাইমস বা তার বেশি হয়, তখন আমরা এই ধরনের সাবস্টেন্সকে আমরা ফাইবার বলি। ফাইবারের অ্যাপ্লিকেশনটাই আসলে টেক্সটাইল সেক্টরে ফাইবারের অ্যাপ্লিকেশনটাই বেশি, মানে ফাইবারের অনেক মানে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনই টেক্সটাইল সেক্টরে বা টেক্সটাইল স্টাডিজ এর মধ্যে আছে। Natural বা synthetic string used as a component of composite materials when made into sheets or used to make products as paper, papyrus, felt, different types of প্রোডাক্ট তৈরি করার জন্য ইউজ করা হয়। সিনথেটিক ফাইবার ক্যান বি প্রডিউসড ভেরি চিপলি। আমাদের দেখো যে আমরা যে গার্মেন্টস গুলো তৈরি করি এগুলোর প্রাইস কত, মানে দেখা যায় যে এন্ড প্রোডাক্টেরও দাম খুব কম আর কি। এই যে H&M এর এক একটা প্রোডাক্ট দেখা যায় যে ডজন খুব কমে সেল করে আর কি, লোকাল মার্কেট গুলোতে সেল হয়, ইউএসএ তে বা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে খুব কম প্রাইসে আমাদের দেশ থেকে কিনতে পারে। তো ভেরি চিপ প্রোডাকশন সিনথেটিক ফাইবার গুলোকে চিপ রেটে প্রোডাকশন করা যায়, আলটিমেটলি সেলও হয় চিপ ভাবে। বাট ফর ক্লোদিং ন্যাচারাল ফাইবার ক্যান গিভ সাম বেনিফিটস। ন্যাচারাল ফাইবার দিয়ে যখন তৈরি করা হয় তখন এগুলোর প্রাইসিংটাও বেশি থাকে, কমফোর্টও বেশি থাকে ওভার দ্য সিনথেটিক কাউন্টারপার্টস, যেমন ভেজিটেবল ফাইবার, উড ফাইবার, এনিম্যাল ফাইবার, মিনারেল ফাইবার, মেটালিক ফাইবার, কার্বন ফাইবার বা ফাইবার গ্লাস, এইগুলা থেকে যখন কাপড় চোপড় তৈরি করা হবে বা ক্লোদিং তৈরি করা হবে তখন এগুলোর প্রাইসিংও বেশি থাকে, আবার এগুলোর কমফোর্টও বেশি থাকে। আবার এখানে একটু ডিসঅ্যাডভান্টেজও আছে। এই ধরনের ফাইবার থেকে যখন ক্লোদিং তৈরি করা হয় তখন তার স্ট্রেংথ গুলো আবার ডিজায়ার্ড ভাবে পাওয়া যায় না। সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে যেমন স্ট্রেংথ গুলোকে কন্ট্রোল করা যায় বা ডিফারেন্ট ডিজায়ার্ড প্রপার্টিসে নিয়ে যাওয়া যায়, যেহেতু ন্যাচারাল ভাবে যদি হয় তাহলে তার সবগুলা ফাইবারের তো সব ধরনের প্রপার্টিস সমানভাবে থাকে না যেগুলো রিকোয়ার্ড থাকে, এটা আবার একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেক ধরনের সেটা হচ্ছে প্লাস্টিক পলিমারের একটা টাইপ, যেটা এই চ্যাপ্টার যেটা আলোচনা করা হবে আর কি। তাহলে প্লাস্টিক হচ্ছে ম্যাটেরিয়াল কনসিস্টিং অফ ওয়াইড রেঞ্জ অফ সিনথেটিক অর সেমি সিনথেটিক অর্গানিক্স that are malleable and can be molded into solid objects or diverse shapes. তার মানে ডাইভার্স শেপে নিয়ে যাওয়া যাবে। দুই ধরনের প্লাস্টিক হয়, একটা থার্মোপ্লাস্টিক আর একটা থার্মোসেট প্লাস্টিক। তো দুই ধরনের প্লাস্টিককেই যদি আমরা প্রথমে হিট দিলে এটা ডিফারেন্ট শেপে নিয়ে যাওয়া যায়। প্লাস্টিক শব্দটা আসলে প্লাস্টিকোস একটা জার্মান ওয়ার্ড, জার্মান না গ্রিক ওয়ার্ড, এইটা দিয়ে আসছে আর কি। তো
এই প্লাস্টিকোস এই ওয়ার্ডটার ইংলিশ মিনিং হচ্ছে বা ট্রান্সলেশন হচ্ছে যে যাকে বারবার এরকম মোল্ডেন করা যায় বা রিশেপ দেওয়া যায়, এটাকে প্লাস্টিকোস বলে। তো প্লাস্টিক্স হচ্ছে অর্গানিক পলিমার যেটা হাই মলিকুলার মাস থাকবে। কেন? কারণ একটা মনোমারের সাথে আরেকটা মনোমার অ্যাড হয়ে হয়ে এরকম হাই মলিকুলার মাস তৈরি করে বা হাই মলিকুলার মাসের পলিমার তৈরি করে, যাদেরকে আমরা প্লাস্টিক বলি। তো প্লাস্টিকের কস্টিংটা লো থাকে, খুব সহজে ম্যানুফ্যাকচারিং করা যায়, ভার্সেটাইল ইউজ করা যায়। প্লাস্টিকের একটা আহ, মানে স্পেশাল যে ফিচার যেটার কারণে প্লাস্টিক এত বেশি ইউজ হয় সেটা হচ্ছে যে ইমপারভিয়াসনেস অর টু ওয়াটার, মানে পানি একদিক থেকে আরেক দিকে যাইতে পারে না প্লাস্টিকের। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি। এটার কারণেই প্লাস্টিক অনেক ওয়াইড রেঞ্জে ইউজ হয়। প্লাস্টিক আর ইউজড enormous and expanding range of products, পেপার ক্লিপ বা স্পেসশিপস, মানে পেপার ক্লিপ থেকে স্পেসশিপ সব ধরনের ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে মানে সব ধরনের জায়গায় প্লাস্টিক ইউজ করা যায়। ট্রেডিশনাল ম্যাটেরিয়ালের মধ্যে যেমন উড, স্টোন, হর্ন অ্যান্ড বোন, লেদার, পেপার, মেটাল, গ্লাস, সিরামিক, এইগুলো প্লাস্টিক দ্বারা ডিসপ্লেসড হচ্ছে বা রিপ্লেস হচ্ছে। আগে মানুষ যেখানে এই জিনিসগুলোকে ইউজ করতো, এখন মানুষ তার পরিবর্তে প্লাস্টিক ইউজ করে আর কি। তাহলে যেটা বলতেছিলাম যে প্লাস্টিকের মধ্যে দুইটা ক্যাটাগরি থাকবে, একটাকে থার্মোপ্লাস্টিক বলা হবে আর একটাকে থার্মোসেট বলা হবে। থার্মোপ্লাস্টিক এর আরেকটা নাম হচ্ছে থার্মোসফেনিং পলিমার। এটার বেসিক ডিফারেন্স হচ্ছে থার্মোপ্লাস্টিককে হিট দেওয়া যাবে এবং রিশেপ করা যাবে, আর থার্মোসেটকে একবারই হিট দিয়ে শেপে নেওয়া যাবে, এরপর আর রিশেপ করা যাবে না, নো রিশেপিং। বাট থার্মোপ্লাস্টিকে বারবার রিশেপ করা যাবে। সাম পলিমার্স when heated become soft and can স্যার be, হ্যাঁ বলো। স্যার 87 পেজে পরে 91 এ আসছে। উম, হ্যাঁ ঠিক আছে। 88 89 ওইগুলোকে স্কিপ হয়েছে। হ্যাঁ স্কিপ করছি। ওকে। Some polymers, when heated, become soft and can be molded into any shape that can retain on cooling. তার মানে কোনো একটা পলিমারকে হিট দেওয়া হবে, সেটা সফট হবে, এরপর যে কোনো একটা শেপে নিয়ে যাওয়া হবে, কুলিং করলে আবার যে শেপে নিয়ে যাওয়া হয়েছে ওই শেপেই থাকবে। এটাকে আমরা বলতেছি থার্মোপ্লাস্টিক বা থার্মোসফেনিক পলিমার্স। এক্সাম্পল হিসেবে পলিভিনাইল ক্লোরাইড বা পলিইথিলিন, নাইলন সিলিং বা ওয়াক্স, এই ধরনের এগুলো থার্মোপ্লাস্টিক। আর থার্মোসেটের ক্ষেত্রে যে যখন হিট দেওয়া হবে কোন একটা কেমিক্যাল চেঞ্জের মাধ্যমে যাবে বা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে যাবে, বিকাম অ্যান ইনফিউজিবল মাস ক্যানট বি রিশেপড, এমন একটা স্ট্রাকচার তৈরি হয় বা এমন একটা ক্রস লিঙ্ক তৈরি হয়, এইটার নেক্সট টাইম ফার্দার শেপিং এ নিয়ে যাওয়া যায় না। এই কারণে এদেরকে বলা হচ্ছে থার্মোসেট পলিমার্স। কিছু এক্সাম্পল ধরো ব্যাকেলাইট, এইটা তোমরা ইসে পড়ছিলে আর কি, এই স্ট্রাকচারটা 9-10 থাকে আর কি, ব্যাকেলাইট বা নাইলন 6 এগুলোর স্ট্রাকচার তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে বোধহয় পড়ছো। পলিয়েস্টার রেজিনস। স্যার তাইলে কি থার্মোস্ট্যাটিক পলিমার গুলো কম ইউজ হয়? এগুলো তো রিশেপ দেওয়া যায় না। ধরো তুমি একটা প্লেট ইউজ করবে, যদি এরকমই যদি বলি, একটা প্লেট যদি ইউজ করো, এই প্লেটটা তো তুমি একটা শেপেরই, ওই প্লেটটা দিয়ে তুমি আবার গ্লাস বানায় ইউজ করবে এরকম তো হয় না। বা একটা প্লাস্টিকের গ্লাস ইউজ করবা, ওটা তো গ্লাস হিসেবে ইউজ করো। তো আলটিমেটলি একবার শেপ দেওয়া গেলেই যে ওইটাকে ইউজ হবে না বা কম ইউজ হবে, ব্যাপারটা আসলে এরকম না। মানে কোন একটা প্লাস্টিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এইটা বারবার শেপ দেওয়াটা যতটা ইম্পর্টেন্ট, এন্ড ইউজারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এত ইম্পর্টেন্ট না যে বারবার শেপ দেওয়া যাচ্ছে কি যাচ্ছে না। তো ইলাস্টোমারের স্ট্রাকচারটা দেখো, এই যে ইলাস্টোমার বা রাবারের স্ট্রাকচারটা আপার লেফট যে ফিগারটা, এটার ক্ষেত্রে দেখো এরকম। সাউন্ড একটু কম শোনা যাচ্ছে, ভলিউমটা একটু বাড়ানো গেলে ভালো হয়। ইলাস্টোমারের ভিতরে এক একটা লেয়ার বাই লেয়ার থাকে আর কি, আর থার্মোপ্লাস্টিকের ভিতরে এক একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে মানে
মার্জড অবস্থায় থাকে, মানে একটা লেয়ারের উপর আর একটা লেয়ার, একটা লেয়ারের উপর আর একটা লেয়ার, মানে একটার সাথে আর একটা মিক্সড হয়ে যায় লেয়ার গুলো। আর থার্মোস্টেটের ক্ষেত্রে যেটা হয় যে দুইটা লেয়ারের মাঝখানে এক একটা লিঙ্ক তৈরি হয়, যেটাকে ক্রস লিঙ্ক বলে। ওই যে ব্ল্যাক যে ডট গুলো দেখা যাচ্ছে, দেখো থার্মোপ্লাস্টিক আর থার্মোস্টেট একই রকম স্ট্রাকচার, বাকি এই যে ব্ল্যাক যে ডট এগুলো হচ্ছে এক্সট্রা স্ট্রাকচার, যেগুলো হচ্ছে ক্রস লিঙ্ক তৈরি হওয়ার কারণে বা উপরের লেয়ারের সাথে নিচের লেয়ারের সাথে একটা লিঙ্ক তৈরি হওয়ার কারণে এদেরকে আমরা থার্মোস্টেট বলি আর কি। আর এই লিঙ্ক গুলো তৈরি হওয়ার কারণে এদের দেখা যায় যে অনেক বেশি টেম্পারেচার লাগে এই লিঙ্ক গুলাকে ভাঙতে, এই কারণে রিশেপ দেওয়া ডিফিকাল্ট হয়েছে। আর অনেক বেশি টেম্পারেচারে এটা লিঙ্ক গুলো ভাঙলেও এটা সাধারণত বিটেল বিহেভিয়ার শো করে, এই কারণে আর রিশেপে নেওয়া যায় না। এই যে স্যার বড়, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা কি স্যার থার্মোপ্লাস্টিক থেকে স্যার ফাইবারে কনভার্ট করতে পারি কোনো কিছুকে? ফাইবার আর এটার এক্সাক্ট অ্যান্সারটা ঠিক আমার জানা নাই। আহ, বাকি কারণ ফাইবার, স্যার নাইলন, স্যার যদি নাইলন নাইলন থেকে স্যার যদি আমরা কোনো ক্লথ বানাই স্যার, নাইলন তো এক টাইপের ফাইবার স্যার, তাই না স্যার? স্যার হ্যাঁ যখন এটা ওই একটা, যে নাইলনের আমরা যে সুতাগুলো ইউজ করি স্যার, সেগুলো থেকে তো স্যার আবার থিন থিন ফাইবার নিয়ে স্যার ক্লথও বানানো যায়। স্যার সেই ক্ষেত্রে কি স্যার সেটা থার্মোপ্লাস্টিক প্রপার্টি শো করবে নাকি স্যার অন্যটা শো করবে? কারণ সেই ক্ষেত্রে তো স্যার যদি ওই কাপড়ে আগুন দেওয়া হয় তখন সেটা অস্তিত্ব থাকে না, থার্মোসেটের মতো হয়ে যায়। নাইলনটা সাধারণত থার্মো প্লাস্টিক বিহেভিয়ার শো করে আর কি। মানে নাইলনটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, মানে এমনি ন্যাচারাল ভিত্তিতে। বাকি এখন এটাকে যদি কোনো প্রসেসিং এর মাধ্যমে কোনো লিঙ্কিং তৈরি করা হয়, মানে জেনারেল অবস্থায় নাইলন যেটা এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। মানে স্বাভাবিকভাবে নাইলনের যত ধরনের কম্পোনেন্ট আছে, যেমন নাইলন 6 বা নাইলন 610, নাইলন 66, এগুলো সবগুলাই হচ্ছে থার্মোপ্লাস্টিক। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, এডিডাস কোম্পানি স্যার লাস্ট প্রিভিয়াস ইয়ারে মনে হয় স্যার প্লাস্টিকের বোতল থেকে স্যার ফাইবার তৈরি করে দেন ওটা দিয়ে স্যার জুতার উপরের কভারটা স্যার লেয়ার তৈরি করেছে। স্যার সেই ক্ষেত্রে স্যার সেটাকে আমরা কি বলবো, সেই অ্যাপারেলটাকে কি বলবো স্যার আমরা? সেটাও তো আলটিমেটলি ফাইবার দিয়েই তৈরি করা হচ্ছে, মানে প্লাস্টিক থেকে সে ফাইবার তৈরি করতেছে, ফাইবার থেকে সে অ্যাপারেলটাকে তৈরি করতেছে। জি স্যার। উম, মানে কি বলতে চাচ্ছ, কোশ্চেনটা আরেকটু যদি ক্লিয়ার। না স্যার, ওই যে আমরা যে স্যার ফাইবার আর প্লাস্টিক স্যার আলাদা আলাদা স্যার দুইটা ক্যাটাগরিতে স্যার নিয়ে গিয়েছি স্যার, সেজন্য বলছিলাম আর কি স্যার, ওটাকে আমরা প্লাস্টিক বলবো নাকি ফাইবার বলবো আসলে? এটাকে ফাইবার বলবা, কারণ ফাইবারটাকেই তো মানে প্লাস্টিকটাতে তো ফাইবারের ফর্মে নিয়ে যাওয়া হচ্ছে, এরপরে আহ, ধরো শু তৈরি করা হচ্ছে, তো আলটিমেটলি ওটাকে আমরা ফাইবারই বলবো। স্যার তার মানে হচ্ছে স্যার প্রপার্টিস গুলো হচ্ছে স্যার চেঞ্জ হবে কিছুটা। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থার্মোপ্লাস্টিকের বন্ডিংটা দুইটা মলিকুলের ভিতরে বন্ডিং হচ্ছে কোভ্যালেন্ট বন্ড থাকে। আর লেয়ার বাই লেয়ারের মাধ্যমে বন্ডিং যেটা, এটাকে উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকে, যেটা খুব হিট দিলে, অল্প পরিমাণ হিট দিলে এই ভ্যান ডার ওয়ালস ফোর্সটা রিমুভ হয়ে যায়। ভ্যান ডার ওয়ালস ফোর্সটা যখন রিমুভ হয়ে যায় তখন এটাকে আবার রিশেপে নিয়ে যাওয়া যায়। থার্মোপ্লাস্টিকের প্রসেসিংটা হচ্ছে অ্যাডিশনাল পলিমারাইজেশন। দুইটা মনোমার যোগ হয়ে একটা পলিমার যখন হয় তখন সেটাকে আমরা বলি অ্যাডিশনাল পলিমারাইজেশন। দিস আর অ্যারেঞ্জড লাইক স্প্যাগেটি শেপ, মানে একটার সাথে আরেকটা মিক্সড হয়ে যায়, অনেক বড় লম্বা বা লার্জার মলিকুলার তৈরি হয়। এর ভিতরে উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকে আর কি লেয়ার গুলোর মধ্যে, যেমন পলিইথিলিন, এটা একটা ইথিলিনের মনোমার হচ্ছে ইথিলিন, এটা থেকে পলিমার তৈরি হয় পলিইথিলিন। এর প্রপার্টিস এর ভিতরে যেহেতু লো মেল্টিং পয়েন্ট থাকবে, কারণ ভ্যান ডার ওয়ালস ফোর্সটাকে খুব সহজেই এটাকে রিমুভ করা যায়, অন্য শেপে নিয়ে যাওয়া যায়, ইজি টু মোল্ড, আবার ইজি টু রিসাইকেল, ক্যান বি মোল্ডেড অ্যান্ড আর সাবজেক্ট টু ডিসরাপশন অফ হিট। হিটের আবার যদি কোনো হিট পায় তাহলে
কিন্তু রিমোল্ডেড হয়ে যাবে, বা বেসিক শেপ যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। এর টেনশাইল স্ট্রেংথ কম থাকবে। আর সেকেন্ডারি বন্ড হচ্ছে মানে মলিকুলার চেইন বা দুইটা লেয়ারের মধ্যে বন্ড হচ্ছে সেকেন্ডারি বন্ড বা ভ্যান ডার ওয়ালস ফোর্স। অপরদিকে থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে প্রাইমারি বন্ডিং হচ্ছে কোভ্যালেন্ট বন্ড থাকবে, কার্বন কার্বন বন্ডটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড থাকবে। এর সাথে দুইটা লেয়ারের মাঝখানে স্ট্রং ক্রস লিঙ্ক তৈরি হবে। যেহেতু ক্রস লিঙ্ক গুলো তৈরি হয়, এই কারণে এইটার ক্ষেত্রে দেখা যায় যে মেল্টিং পয়েন্ট অনেক বেশি থাকে, হাই মেল্টিং পয়েন্ট থাকে। প্রসেসিংটা হবে কনডেনসেশন পলিমারাইজেশন। কনডেনসেশন পলিমারাইজেশন এর নাম শুনেই বোঝা যাচ্ছে যে কনডেন্সড হবে। দুইটা মনোমার মিলে একটা পলিমার হবে, প্লাস বাই প্রোডাক্ট হিসেবে একটা মলিকুল, একটা বা মাল্টিপল মলিকুল ওয়াটার বের হয়ে যাবে। এই ধরনের রিয়াকশনকে বলা হয় কনডেনসেশন পলিমারাইজেশন। তাহলে স্ট্রং প্রাইমারি বন্ড থাকে চেইনের মাঝখানে বা ক্রস লিঙ্কের মাধ্যমে। Two monomer react to form a new molecule with water or alcohol eliminated as a byproduct. The polymer cannot be resoftened. যেহেতু ক্রস লিঙ্ক তৈরি হয় প্রথমবার হিট দেওয়ার ফলে, এই কারণে পরে আর রিসফেন করা যায় না। কিছু এক্সাম্পল হচ্ছে যেমন ফেনল ফর্মালডিহাইড বা ইপক্সি রেজিনস বা পলিস্টার রেজিন, এগুলো হচ্ছে থার্মোসেট প্লাস্টিকের এক্সাম্পল। হাই মেল্টিং পয়েন্ট থাকবে, টেনশাইল স্ট্রেংথ বেশি থাকে, হাই টেম্পারেচারে সে করতে পারে, হাই টেম্পারেচার সে সাস্টেইন করতে পারে, কিন্তু এরপরে আরো টেম্পারেচার ইনক্রিজ করলে একটা সময় সে বিটেল বিহেভিয়ার শো করে। অপরদিকে থার্মোপ্লাস্টিক কিন্তু বিটেল বিহেভিয়ার শো করবে না আর কি, ইলাস্টিক বিহেভিয়ার শো করবে। তাহলে প্রাইমারি বন্ড হচ্ছে মলিকুলার চেইন বা ক্রস লিঙ্ক যেটা তৈরি হয়। কিছু এক্সাম্পল দেখো থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে, যে থার্মোপ্লাস্টিকের কিছু এক্সাম্পল এখান থেকে এই দুইটা কোশ্চেনের একটা আসে মোটামুটি। আলটিমেটলি আজকের ক্লাসে তিনটে কোশ্চেন দেখানো হবে। একটা হচ্ছে যে থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটের যে ডিফারেন্স গুলো, এটা একটা। আর একটা হচ্ছে যে কিছু থার্মোপ্লাস্টিক কম্পাউন্ডস এর যে নাম, এরপরে প্রপার্টিজ, এরপর কি কি কোথায় কোথায় ইউজ করা হয়, কি কি ধরনের প্রোডাক্ট ইউজ করা হয়, আর স্ট্রাকচার। এগুলো থার্মোপ্লাস্টিকের জন্য, আবার থার্মোসেটের জন্য। থার্মোপ্লাস্টিকের একটা দেখো, যে পলিএমাইড বা নাইলন যেটাকে বলি, এটা প্রপার্টিজ হচ্ছে ক্রিমি কালার, হার্ড থাকে, ওয়্যারকে রেজিস্ট করতে পারে, সেলফ লুব্রিকেটিং থাকে, রেজিস্ট্যান্স টু কেমিক্যাল অ্যান্ড মেশিনিং। আর ইউজ করা হয় বিয়ারিং এর ক্ষেত্রে বা গিয়ার হুইলের ক্ষেত্রে। পাওয়ার কেসিং টুল মানে পাওয়ার টুলের কেসিং এর ক্ষেত্রে ইউজ করা হয় নাইলনের ম্যাটেরিয়ালস গুলা। বা ডিফারেন্ট কাপবোর্ডস এর হিঞ্জ তৈরি করার জন্য ইউজ করা হয় নাইলন। বা কার্টেন বা রেলের ফিটিংস, ক্লোদিং, এগুলোর ক্ষেত্রে নাইলন ইউজ করা হয়। তো এর স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়, যে অ্যাডিপিক অ্যাসিড, দেখো এইচ সি ডাবল এইচ, মানে সি ডাবল এইচ সি ডাবল এইচ দুই পাশে, আর মাঝখানে হচ্ছে মিথাইল, চারটা মিথাইল আর কি। তো এটাকে আমরা অ্যাডিপিক অ্যাসিড বলতেছি। আর হচ্ছে হেক্সা মিথাইল ডাইঅ্যামিন, এখান থেকে আহ, এখান থেকে একটা অক্সিজেন আর হাইড্রোজেন চলে যায়, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়। তাহলে এই অক্সিজেন হাইড্রোজেন আর এই হাইড্রোজেন যদি চলে যায়, তাহলে এখানে এই কার্বনের সাথে এই নাইট্রোজেনের একটা বন্ডিং হয়। এই নাইট্রোজেনের সাথে কার্বনের একটা বন্ডিং হয়, যেটা তৈরি হচ্ছে নাইলন 6,6। একইভাবে নাইলন 6 হতে পারে বা নাইলন 6,10 হতে পারে, এগুলো সবগুলাই পলিয়ামাইড। আর এক ধরনের থার্মোপ্লাস্টিক পলিমিথাইল মিথাইল অ্যাক্রিলেট, বা এর ইন্ডাস্ট্রিয়াল নাম হচ্ছে অ্যাক্রিলিক বলে। এর মনোমার মিথাইল অ্যাক্রিলেট, দেখো একটা কার্বনের সাথে ডাবল বন্ড হিসেবে CH2 থাকতেছে, আর সি কার্বনিল থাকতেছে, CO CH3। তার মানে এটা হচ্ছে দেখো COOH, এই এইচটা রিপ্লেস হয়েছে কিন্তু এই যে মিথাইল দ্বারা আর কি। এটাকে চেঞ্জ হয়ে পলিমারটা কেমন হচ্ছে, পলিমারটা তৈরি হওয়ার ক্ষেত্রে এই ডাবল বন্ডিংটা ভেঙে যাচ্ছে, ডাবল বন্ডিংটা ভেঙে এখানে কার্বন আরেকটা হাত হচ্ছে। তাহলে আরেকটা কার্বনের সাথে, মানে আরেকটা সেম মনোমারের সাথে সেই কার্বনটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। বাকি স্ট্রাকচার গুলো সেম। পলিপ্রোপিলিন, তাহলে প্রোপিলিনের
তো বুঝোই যে জাস্ট 3টা কার্বন থাকবে প্রোপিলিন, আর উম, একটা থাকবে হচ্ছে ডাবল বন্ড যেখানে প্রোপিলিন বলা হবে। তো প্রোপিলিনের ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে যে সিঙ্গেল বন্ড হয়ে এরকম লার্জার মলিকিউল হবে বা লার্জার মলিকিউল ফর্ম করবে পলিপ্রোপিলিনের ক্ষেত্রে। পলিস্টাইরিন জাস্ট পলিপ্রোপিলিনেরটাই যখন ওই একটা CH3টা একটা বেনজিন বলয় দ্বারা রিপ্লেস হয় তখন সেটাকে বলে স্টাইরিন। দেখো এই যে পলিপ্রোপিলিনের এই যে CH3 যেটা ছিল এইটাই জাস্ট বেনজিন বলয় দিয়ে রিপ্লেস হচ্ছে, তখন এটাকে বলে স্টাইরিন। তো স্টাইরিনের একইভাবে ডাবল বন্ডটা ভেঙে যখন সিঙ্গেল বন্ড হবে এবং লার্জার মলিকিউল অ্যাড হইতে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে পলিস্টাইরিন। লো ডেনসিটি পলিইথিলিন আর হাই ডেনসিটি পলিইথিলিন। তো ইথিলিনের দুই ধরনের, আমরা যেটা যেটা বাজারে যেগুলো হচ্ছে পলিথিন হিসাবে দেখি, এটা হচ্ছে লো ডেনসিটি পলিইথিলিন। ইউজ করা হয় প্যাকেজিং এর ক্ষেত্রে বা কিছু বটল তৈরি করার ক্ষেত্রে বা টয়েস বা খেলনা তৈরি করার ক্ষেত্রে, প্যাকেজিং এর ক্ষেত্রে বা ব্যাগ তৈরি করার ক্ষেত্রে লো ডেনসিটি পলিইথিলিন ইউজ করা হয়। এই যে দেখো মানে প্লাস্টিক, কাগজের মতো যেটা প্লাস্টিক, টাফ, good resistance to chemicals and flexible, fairly soft, good electrical insulator। আর হাই ডেনসিটি পলিইথিলিন যেমন মেডিকেল এর ক্ষেত্রে বা এই যে প্লাস্টিক বোতল যেগুলোর ক্ষেত্রে পানি রাখা হয় বা ডিফারেন্ট লিকুইড রাখা হচ্ছে বা হাউস হোল্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। হাই ডেনসিটি পলিথিলিন হার্ড থাকবে লো ডেনসিটির চাইতে, স্টিফ থাকবে, এবল টু স্টেরিলাইজড। তার মানে হচ্ছে এটা স্টেরিলাইজড বলতে একটা নির্দিষ্ট টেম্পারেচারে পানি বা লিকুইডের ভিতরে এটাকে স্টেরিলাইজেশন করা যায়। তাহলে দেখো হাই ডেনসিটি পলিইথিলিন আর লো ডেনসিটি পলিইথিলিনের মধ্যে ডিফারেন্সটা কি থাকে, জাস্ট দুইটাই পলিইথিলিন। তার মানে ইথিলিনকে যদি ইথিলিন মনোমারকে যদি অনেকগুলো ইথিলিন মনোমার মিলে যদি পলিমার তৈরি হয় সেটাকে আমরা পলিইথিলিন বলবো। তো এই পলিইথিলিন তৈরি হওয়ার সময় জাস্ট স্ট্রাকচারের মধ্যে যে চেঞ্জটা হয়, দেখো হাই ডেনসিটি পলিইথিলিনের মধ্যে স্ট্রাকচারটা সাধারণত লিনিয়ার হয়, আর লো ডেনসিটি পলিইথিলিনের ভিতরে সাধারণত ব্রাঞ্চড হয়। আরেক ধরনেরও আছে যে লিনিয়ার লো ডেনসিটি পলিইথিলিন, এরকমও আছে এক ধরনের পলিইথিলিন। বাকি জেনারেলাইজড ক্যাটাগরিতে লো ডেনসিটিটা ব্রাঞ্চড হবে আর হাই ডেনসিটিটা লিনিয়ার হবে। দেখো এই যে উপরে একটা হাই ডেনসিটি পলিইথিলিন, দেখো এটা একটা লিনিয়ার লাইন, এখান থেকে এই যে ব্রাঞ্চ তৈরি হচ্ছে, আবার এখানে এটা একটা ব্রাঞ্চ তৈরি হচ্ছে, সেখান থেকে আরেকটা ব্রাঞ্চ বের হচ্ছে, আবার এখান থেকে আরেকটা ব্রাঞ্চ বের হচ্ছে। তাহলে ব্রাঞ্চ ব্রাঞ্চ যখন তৈরি হবে এটাকে বলা হচ্ছে লো ডেনসিটি পলিইথিলিন। আর হাই ডেনসিটি পলিইথিলিন গুলো দেখো এই যে এভাবে এসে এখানে আসছে, এখান থেকে এগুলো কিন্তু আলটিমেটলি একটাই লাইন, মানে একটা এখন সোজা স্ট্রেট লাইন বরাবর স্ট্রাকচার দেওয়াও যে কথা আর এইভাবে দেওয়া একই কথা। তার মানে হাই ডেনসিটি পলিইথিলিনের ক্ষেত্রে ব্রাঞ্চড থাকবে না, আর লো ডেনসিটি পলিইথিলিনের ক্ষেত্রে ব্রাঞ্চ থাকবে। এই দুটো হচ্ছে বেসিক পার্থক্য আর কি। থার্মোসেট প্লাস্টিকের যদি কিছু এক্সাম্পল দেখি, ইপক্সি রেজিন, সাধারণত ইলেকট্রিক্যাল ইনসুলেশনের ক্ষেত্রে ইপক্সি রেজিন ইউজ করা হয়। ওই যে দেখবা যে লাল বা সাদা লাল বা কালো টেপ যেগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু ইপক্সি রেজিন আর কি। কেমিক্যাল রিয়াকশনকেও রেজিস্ট করতে পারে। কাস্টিং এর ক্ষেত্রে বা ইনক্যাপসুলেশনের ক্ষেত্রে যে অ্যাডিসিভ গুলা এগুলো ইপক্সি রেজিন আর কি। ইপক্সি রেজিনের ক্ষেত্রে যেটা মানে বোঝার যে উপায়টা সেটা হচ্ছে যে এই অক্সিজেনের সাথে এই ইপক্সি রেজিনের এটা একটা স্ট্রাকচার যে অক্সিজেনের সাথে অক্সিজেনের দুইটা হাত দুইটা কার্বন অ্যাটমের সাথে থাকবে, এরকম একটা ট্রায়াঙ্গুলার ফর্ম করে। তো এই ধরনের রেজিন, এটাকে দেখো বিসফিনল এ, এইটাকে এর সাথে অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের মিডিয়ামের মধ্যে যখন এটাকে পলিমারাইজেশন রিঅ্যাকশন যখন হয় তখন উম, এখান থেকে দেখো এইখান থেকে এইচটা সরে যায় আর এইখান থেকে এই ক্লোরিনটা সরে যায়। এই HCl আর সোডিয়াম ক্লোরাইড, এই যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এইখানে HCl,
এই দুইটা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড HCl মিলে সোডিয়াম ক্লোরাইডের পানি তৈরি করবে বাই প্রোডাক্ট হিসেবে। আর বাকি যে অংশটা আছে এই অংশটা হচ্ছে যে পলিমার তৈরি করবে। মেলামাইন ফর্মালডিহাইড তো যেমন টেবিল ওয়্যারের ক্ষেত্রে ইউজ করা হয়, এটাও একইভাবে ইলেকট্রিক্যাল ইনসুলেশনের কাজে, মানে থার্মোসেট প্লাস্টিক গুলো সাধারণত ইনসুলেশনের কাজে ভালো ফিটেড আর কি। দেখো যে তিনটা নাইট্রোজেনের ভিতরে মানে সবগুলোই নাইট্রোজেন বন্ডিং আর কি। নাইট্রোজেন বন্ডিং গুলো NH2 এই দুই পাশ থেকে একটা একটা হাইড্রোজেন সরে গিয়ে দুইটা হাত ফাঁকা হয়, এভাবে পলিমার তৈরি হয়। আর এটা হচ্ছে পলিয়েস্টার রেজিন। পলিয়েস্টার রেজিনের ক্ষেত্রে এখানে দেখো বেনজিন বলয় থাকে, আর এখান থেকে একটা অক্সিজেনের থেকে একটা এখান থেকে একটা হাইড্রোজেন সরে যায়, COOH, এখান থেকে একটা হাইড্রোজেন সরে যায়। আর এখানে এইটা ছিল CH3, এই CH3 আর একটা হাইড্রোজেন সরে যায়। তাহলে এই CH3 এর একটা হাইড্রোজেন সরে যায়, এই CH2 এর এক হাতের সাথে এখানে অক্সিজেনের একটা হাত বসবে, আবার এই অক্সিজেন একটা হাতের সাথে আর একটা CH2 মিক্সড হবে আর কি। এভাবে করে পলিয়েস্টার রেজিনের পলিমার তৈরি হয়। আরেক ধরনের থার্মোসেট হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড। ইলেকট্রিক্যাল ফিটিং এর ক্ষেত্রে বা এই যে দেখো রান্না করার যে কুকিং হ্যান্ডেলস যেগুলা, এগুলো হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড। স্টিফ থাকে, হার্ড থাকে, স্ট্রং থাকে, কিছু ভিজুয়াল বিহেভিয়ারও শো করে কোনো কোনো ইসে, ইলেকট্রিক্যাল বা টেম্পারেচার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো এইটার দুইটা স্টেজ থাকে সাধারণত, একটা হচ্ছে যে NH2 সাথে অক্সিজেন, এর সাথে পানির রিয়াকশন করে এইটা হচ্ছে মনোমার তৈরি করে। এই মনোমারটা এরপরে পলিমার হিসেবে কাজ করে। তাহলে এই পলিমারটা কিভাবে কাজ করবে দেখো, তার মানে এখান থেকে এই যে NH2 থাকলো, অক্সিজেন থাকলো, NH থাকলো, CH2 থাকলো, এরপরে এই যে OH যেটা ছিল, এই OH টার একটা হাত ভেঙে যাচ্ছে, এর সাথে আবার নাইট্রোজেন অ্যাড হয়ে যাচ্ছে, এভাবে করে আমার পলিমার তৈরি হয়। পলিয়েস্টার রেজিনের স্ট্রাকচারটা আবার বলো। পলিয়েস্টার রেজিনের ক্ষেত্রে দেখো মানে এর মনোমারটা হচ্ছে এখানে একটা H থাকে আর এইটা থাকে হচ্ছে CH3। তাহলে দুইটা মনোমার যদি এরকম পাশাপাশি রাখো, তাহলে এইখান থেকে একটা হাইড্রোজেন সরে যাচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাচ্ছে, তাহলে এইখানকার যে হাইড্রোজেন সরে যাচ্ছে তার সাথে এই যে অক্সিজেনের যে হাত ফাঁকা হচ্ছে, মানে পরবর্তী মনোমারের অক্সিজেনটা এখানে এসে অ্যাড হচ্ছে। আর আরেকটা মনোমারের এই যে CH2 এর যে পোর্শনটা কার্বন, সেটা এই অক্সিজেনের সাথে অ্যাড হবে। মানে হ্যাঁ স্যার বুঝেছি।